সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ আলোচ্য বিষয় সম্বন্ধ পদ সম্পর্কে আমরা জানবো। সম্বন্ধ অর্থাৎ এইটা বাক্যে কখন কি কাজে লাগে আমরা একটু জানবো। যে এক নজরে বিষয়টি যদি আমরা দেখতে চাই তাহলে বলবো যে ক্রিয়াপদ ভিন্ন অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ সম্বন্ধ পদটি ক্রিয়াপদ ভিন্ন বাক্যের যে অন্যান্য পদ থাকে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে। ষষ্ঠী বিভক্তি এই সম্বন্ধ পদের সাথে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়, অর্থাৎ র এর যুক্ত হয়। তৃতীয় কথাটি হচ্ছে সম্বন্ধ পদটি বাদ দিলে বাক্যের অর্থের তেমন পরিবর্তন ঘটে না, তবে যে পদের সাথে সম্পর্ক সেক্ষেত্রে বাক্যের অর্থের তেমন পরিবর্তন ঘটে না, তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, অর্থাৎ সম্বন্ধ পদটি যে পদটির সাথে যুক্ত আছে ওই পদটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য সম্বন্ধ পদটি ব্যবহার করা হয়। যদি আমি বলি যে রামের ভাই লক্ষণ, এভাবে লিখলাম যে কাজটি করেছে। এখন যদি বলা হয় লক্ষণ কাজটি করেছে তাহলে সমস্যা নেই, অর্থাৎ বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় নাই। যখন এইভাবে লিখলাম যে সম্পর্ক জুড়ে দিলাম তখন আরো নির্দিষ্ট করে বোঝানো হলো। তো রামের ভাই লক্ষণ কাজটি করেছে, এমনই ঠিক এখানে সম্বন্ধ পদটি এই যে মূল শব্দ ছিল রাম, তার সাথে কি হচ্ছে এর বিভক্তি যুক্ত হয়েছে এবং এখানে ভাই দ্বারা সম্বোধন করা হয়েছে। বিষয়টা এইরকম, আমি যদি অনেকগুলো উদাহরণের সাহায্যে আমি বিষয়টা বোঝাবো যে কেন অর্থের পরিবর্তন হয় না আর নির্দিষ্ট করে বোঝানোর জন্য কেন সম্বন্ধ পদটি ব্যবহার করা হয়, আর বলা হয় যে ষষ্ঠী বিভক্তিটা ব্যবহৃত হবে। আর একটি কথা, শুরু কথাটা ছিল ক্রিয়া ভিন্ন অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে। আর এই জন্য যে বলা হয়েছিল যে কারক 6 প্রকার, যেটা এখানে বলা হয়েছিল সম্বন্ধ পদটি বাদে যে কারক আছে 6 প্রকার, কিন্তু নতুন যে বই ব্যাকরণ বইটা আছে সেখানে বলা হচ্ছে সম্বন্ধ পদের কারক আছে, অর্থাৎ এই যেটা দেখাবো এটাই কারক হিসেবে গণ্য হবে নতুন ব্যাকরণ বই অনুযায়ী। একটা উদাহরণ দিই, যেমন জলের মাছ, যদি লিখে জলের মাছ অনেক সুস্বাদু, মাছটা জলে হয় নাকি, সুস্বাদু এভাবে লিখলাম। যদি বলি যে মাছ অনেক সুস্বাদু সমস্যা নেই, কিন্তু নির্দিষ্ট করে দিলাম যে জলের মাছ। এই যে মাছ শব্দটা কি বিশেষ্য পদ, এবং এই বিশেষ্য পদের সাথে সম্পর্ক স্থাপন করেছে জল শব্দের সাথে এর এর বিভক্তি যুক্ত হয়ে, যেখানে বলা হয়েছিল ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে র কিংবা এর। এখন জলের সাথে কি যুক্ত করছি, এর, হয়ে গেছে জলের, এবং এই দুটো পদ সম্পর্কে স্থাপন করছে, অর্থাৎ মাছ ছিল বিশেষ্য পদ, তার সাথে এই জল শব্দের সাথে এর বিভক্তি যুক্ত হয়ে এই মাছ শব্দটিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং কোথাকার মাছ, জলে মাছ। এইভাবে যে সম্পর্ক স্থাপন করে, কিন্তু এই জল শব্দটা বা জলের এর শব্দ এটা পদটা এটা কোনো ক্রিয়ার সাথে সম্পর্ক থাকবে না, ক্রিয়া ভিন্ন অন্য পদের সাথে সম্পর্কিত থাকবে, আর এটিকে বলা হচ্ছে যে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ। যদি লেখা হয় সাবানের বাক্স, সাবানের বাক্স, দেখলাম যে সাবানের বাক্স অনেক ভারী বা অন্য অন্য কিছু, যেটা লিখিস যে সাবানের, এই যে সাবান হচ্ছে মূল শব্দ, আর এটা সম্পর্কে এর যুক্ত হয়ে বাক্সের সাথে সম্পর্ক স্থাপন করছে। এখানে এই বাক্সটা সোনার বাক্স হতে পারে, গহনা বাক্স হতে পারে, কিন্তু এখানে বলছে সাবানের বাক্স, অর্থাৎ এই বাক্সটাকে নির্দিষ্ট করে দিচ্ছে কে, এই সাবান শব্দের সাথে এর বিভক্তি বলছি। সেক্ষেত্রে বিশেষণ কিংবা সর্বনাম যেটাই হোক অব্যয় এটা যুক্ত হতে পারে। এবার আমরা চলে আসছি আরো কিছু উদাহরণ। এখানে একটা কথা বলা আছে যে ষষ্ঠী বিভক্তি রয়ের, আমি এখানে একটি কথা বলবো যেটা হচ্ছে সময়বাচক যদি বোঝায়, সেক্ষেত্রে যেমন আজি, এই শব্দটা যেমন আজি,
তার সাথে যদি কার যুক্ত হয় তাহলে কি হবে? এই শব্দটাকে বলে আজিকার। আজিকার, তাই না? এখন এই আজিকার থেকে হতে পারে আজিকের। আজিকের মূল শব্দটা কি? আজি। তার সাথে কার যুক্ত হতে পারে, যদি বলা হয় আজিকার সকালে আমরা উপস্থিত হলাম, এমন। বা ওই আজিকার থেকে চলে আসে কি? আজকের। আজকের মূল শব্দটা ছিল কি? আজি বা আজ। এর সাথে আজ বা আজিকার বা আজিকের মূল শব্দটা ছিল আজি, আর এখানে মূল শব্দটা হচ্ছে আজ, তার সাথে কে। হ্যাঁ, এই কেরও বিভক্তির মতো কাজ করবে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তির মতো কাজ করবে। এবং এটাও যেমন আজিকের প্রভাত বা আজকের প্রভাত বা আজকের সকাল বা আজকের রাত, যেটাই বলি, এই যে এই শব্দ প্রভাত শব্দটার সাথে আজ শব্দের সাথে কের যুক্ত হয়ে এখানে এটা সম্বন্ধ পদ সৃষ্টি করেছে, যেটা এটাকে নির্দিষ্ট করে দেখাচ্ছে প্রভাতটা কবের? আজ, আজকের। অর্থাৎ এই সম্বন্ধ পদটা এই বিশেষ্য পদটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো। এবার যদি বলা হয় কালী যোগ কার, কালী, আচ্ছা এটা দেখি, যোগ কার, তাহলে কি হতে পারে? কালিকার, এটা হতে পারে কালকের বা কালিকের। আমরা বললে না কালকের খবর, হয়তো বা আগামীকাল বোঝায় বা গতকাল, তার সাথে যুক্ত করে দেয় গতকালকের খবর কিংবা আগামীকালকের খবর। এই যে মূল শব্দটা হচ্ছে কালি বা কাল, তার সাথে কি আছে? কে। অর্থাৎ এই বিভক্তিটাও যুক্ত হতে পারে, এটা বিভক্তি হিসেবে গণ্য করা যায় যে কে। অর্থাৎ এটাও যদি থাকে সেক্ষেত্রে আমার সম্বন্ধ পদের উদাহরণ হবে। এবার আসি সম্বন্ধ পদের প্রকারভেদ। প্রকারভেদ বিভিন্নভাবে সাধিত হতে পারে, বিভিন্নভাবে দেখাতে পারি। আমরা 16, 17, 18, 18 ভাবে দেখাতে পারবো। যেমন আছে অধিকার সম্বন্ধে, যদি বলা হয় রাজার রাজ্য, কিংবা আছে প্রজার জমি, প্রজার জমি। আচ্ছা, এই রাজ্যটার সাথে কি রাজার একটা সম্পর্ক বা অধিকার আছে, এই জন্য বলা হচ্ছে কি এই সম্পর্কটা কেমন? অধিকারের সম্পর্ক। এই প্রজার যে জমি, জমির সাথে এই প্রজা যিনি চাষবাস করেন তার কিসের সম্পর্ক? একটা অধিকার, সত্ত্ব আছে, নিজত্ব আছে, এইটার সম্পর্ক আছে, অর্থাৎ অধিকারের সম্পর্ক। তাহলে প্রথম ভাগে আমরা কি করতে পারি? এটা হচ্ছে অধিকার সম্বন্ধ, সম্বন্ধ। আচ্ছা, দ্বিতীয়টা লিখি আমরা যে গাছের ফল পুকুরের মাছ। যদি লিখলাম গাছের ফল, একটা লিখলাম যে পুকুরের মাছ, পুকুরের মাছ। এই গাছের ফল এবং পুকুরের মাছ, মাছ কোথায় জন্মে? পুকুরে ধরলাম, আর ফলটা কোথায় ধরে? গাছে ধরে। এটি কি জন্ম জনকের সম্পর্ক, অর্থাৎ এটা থেকে এটার সৃষ্টি, আবার এই পুকুরের পানিতে মাছের সৃষ্টি, অর্থাৎ জন্ম জনক সম্পর্কে সম্পর্কটা বোঝাচ্ছে, অর্থাৎ সম্বন্ধটা বোঝাচ্ছে। এই ফলটাকে নির্দিষ্ট করে দেওয়া গাছের ফল। যদি আমরা জানি ফল গাছের হয়, এখন যদি বলা যায় মাটি দিয়ে একটা ফল বানালাম আম, তখন সেটা বলবে যে মাটির আম, মাটির তৈরি আম। এখন যদি গাছে ধরে ফল, যেটা রিয়েল ফল, সেটাকে বলা হচ্ছে গাছের ফল, গাছের ফুল, এভাবে। আর যদি প্লাস্টিক দিয়ে ফুল বানানো হয় তাহলে কি বলা হয়? এটা প্লাস্টিকের ফুল, এমন ভাবেই। আর পুকুরের মাছ হতে পারে নদীর মাছ, সাগরের মাছ। তাহলে নির্দিষ্ট করে দেওয়া হলো মাছটা কোথাকার। আমার কথাটা ছিল যে নির্দিষ্ট করে বোঝাতে সম্বন্ধ পদটি ব্যবহৃত হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি আশা করি দুই একটি উদাহরণের মাধ্যমে সকলে বুঝে যাওয়ার কথা। আর এত যত কিছু উদাহরণ টানবো এগুলো হচ্ছে পরীক্ষার খাতায় বা প্রশ্নে, যেটা পরীক্ষার প্রশ্নে বিভিন্ন ভাবে আসতে পারে, যে বলতে পারে পুকুরের মাছ এটার মধ্যে কি সম্পর্কটা আছে বা এদের মধ্যে কি সম্বন্ধটা আছে। এখানে বলতে হবে যে জন্ম জনকের সম্বন্ধ। গাছের ফলটা ঠিক কেমনই। এবার আমরা তৃতীয়টি লিখি, যেমন আছে অগ্নির উত্তাপ। অগ্নির উত্তাপ, অগ্নির উত্তাপ আছে রোগের কষ্ট,
রোগের কষ্ট, এটাকে বলা হয়েছে অগ্নির উত্তাপ। অগ্নি হচ্ছে মূল শব্দ, তার সাথে বিভক্তি আছে এবং উত্তাপ কার্যকারণের সাথে। অগ্নি থাকলে তার কি উত্তাপ থাকবে, এটা আমরা জানি। এবং রোগ যদি হয় অবশ্যই কষ্টটা থাকে। এই কারণে এই কার্যটা সম্পন্ন হবে। অর্থাৎ এটা হচ্ছে কারণ, অগ্নি যেখানে আছে সেখানে উত্তাপ থাকবে, এটা কার্য। আর রোগ যেখানে থাকবে সেখানে কষ্ট থাকবে, কারণ আছে। এই কষ্টের কারণটা কি? রোগ, এটাই মাথায় রাখতে হবে। উত্তাপের কারণ কি? অগ্নি। আচ্ছা, এবার আসি চতুর্থ নম্বর, যে রূপার থালা। এরকম যদি আসে রূপার থালা, রূপার থালা, তারপর লিখলাম সোনার বাটি বা সোনার চামচ, সোনার চামচ। একটু খেয়াল করি, এই যে থালা, বাসন কোসন যেটাই বলি, বা ভাত খাবার পাত্র, ভাত খাওয়ার পাত্র, বা আমরা যেটা রেখে ভাত খাওয়া দাওয়া করি। তো এখানে জিনিসটা হচ্ছে কি, এই পাত্রটাকে নির্দিষ্ট করে দিল কি, এটা সিলভারে হতে পারে, যেটা হচ্ছে রূপা, আবার হতে পারে টিনের, কাঁসা, পিতল বা স্টিল, এমনটা হতে পারে। এখানে এই রূপা কথাটা বলার মাধ্যমে এবং তার সাথে র আছে, এই সম্পর্কটা বুঝিয়ে দিয়েছে যে এইটা। যদি বলি যে থালা ভর্তি আহ ভাত রয়েছে, এখন বললাম যে রূপার থালা ভর্তি ভাত রয়েছে, অর্থাৎ এই থালাটাকে হাইলাইট করা হয়েছে কিসের দ্বারা? রূপা দ্বারা। অর্থাৎ এই থালা শব্দটিকে নির্দিষ্ট করে দেওয়া আছে। সোনার চামচ, সোনার চামচ মুখে দিয়ে শিশুর জন্ম। এখন এটা যদি বলা হয় যে সোনার চামচ, না বলে যে চামচ মুখে দিয়ে, তাহলে এটা কেমন যেন লাগে না? আর যখন বলা হচ্ছে সোনার চামচ, তখন এটাকে আরেকটু গর্জিয়াস হয়। সেই ক্ষেত্রে এই চামচ শব্দটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য সোনার শব্দটি ব্যবহার করা হলো এবং তার সাথে র বিভক্তি যুক্ত করে এটার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করা হলো। ইংরেজিতেই অফ আছে একটা প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে এর। আমরা দেখবো যে আমার, অফ মাই, আমরা বলি এই অফ শব্দটা ব্যবহার করা হয় ইংরেজিতে, যেটা বিভক্তির কাজ করে, ষষ্ঠী বিভক্তির কাজ করে। এবার আমরা আসি মধুর মিষ্টতা, মধুর মিষ্টতা, মধুর মিষ্টতা, কিংবা নিমের তিক্ততা, নিমের তিক্ততা। এই যে মধুর মিষ্টতা, মধুর ধর্মটা বা গুণটা কি? মিষ্টতা, অর্থাৎ মিষ্টি। এই যে সম্পর্কটা বোঝানো হয়েছে, এদের মধ্যে সম্পর্কটা কিসের? গুণের সম্পর্ক। নিম, নিমের যে অবস্থা, গুণটা, এটা তেতো, আর এটাকে বলা হচ্ছে তিক্ততা। এই জন্য এটার মধ্যে সম্পর্কটা হচ্ছে কি? গুণের। নিম গাছের বা নিমের ডালের বা নিম পাতার আহ এর গুণটা হচ্ছে কি? তেতো, যেটাকে বলা হচ্ছে তিক্ততা। আর মধু যদি বলি, যে সুন্দরবনে যাই মধু আহরণ করতে, এই মধু বা মৌমাছি যে মধু আহ সৃষ্টি করে, সেই মধুর গুণটা হচ্ছে মিষ্টতা, মনে রাখতে হবে। অর্থাৎ এটার সাথে এটাকে সম্পর্ক হচ্ছে র বিভক্তি দ্বারা। এবার আসি আহ কারণ বোঝাবে, হেতু, হেতুর যে সম্বন্ধ, যে ধনের অহংকার, এসব এটা লিখলাম যে ধনের অহংকার, অহংকার, কিংবা আছে রূপের দিমাগ, রূপের দিমাগ। এই যে দিমাগটা কিসের? রূপের। দিমাগটা কিসের? অহংকারটা কিসের? ধনের। অর্থাৎ এই ধন আছে বিধায় বা রূপ আছে বিধায়, ধন আছে বিধায় অহংকার, রূপ আছে বিধায় দিমাগ। অর্থাৎ এইখানে কারণটা বোঝাইছে, হেতু, এইটার কারণে বা এইটার হেতু, ধনের হেতু তার অহংকার, রূপের হেতু তার দিমাগটা, নির্দিষ্ট করে বোঝা। তার বললাম যে তার দিমাগ আছে, এখন দিমাগটা কিসের? তাহলে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে রূপের দিমাগ। আবার বলা হচ্ছে অহংকার পতনের মূল, এরকম শব্দ আছে। ধনের অহংকার পতনের মূল, এ দ্বারা শব্দটা করার, সেক্ষেত্রে বলা হচ্ছে ধন বৈশ্বর্যের কথা বলা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এবার যদি আসি ব্যক্তি অর্থে, রোজার ছুটি, রোজার ছুটি, তারপর আছে শরতের আকাশ, শরতের আকাশ,
এখানে একটি বিষয় লক্ষণীয়, শরতের আকাশ আমরা জানি অনেক সুন্দর এবং সুনীল আকাশ, সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় এবং ঝলমলে রোদ থাকে, শরতের আকাশ। আর এখানে বলছে রোজার ছুটি। এই জিনিসটা, রোজার ছুটিটা তো আমাদের একদিন হয় না, অবশ্যই স্কুল কলেজ অনেকদিন বন্ধ থাকে। এই জন্য বলছে এখানে ব্যক্তি মানে দীর্ঘসূত্রিতা বোঝাচ্ছে। আর শরতের আকাশটা হচ্ছে বললাম যে মেঘমুক্ত আকাশ, যদি মেঘ থাকে হালকা সাদা তোলার মতো। এটা এই ক্ষেত্রে শরৎকালটাকে নির্দিষ্ট করেছে, অর্থাৎ সময়টাকে সময় ব্যক্তিকে বোঝানো হয়েছে। আর এই ছুটিটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কি রোজার ছুটি। আর আকাশটা কেমন, শরতের আকাশ। এই ক্ষেত্রে এর বিভক্তি যুক্ত হয়ে ব্যক্তি অর্থে প্রকাশ করছে। এবার আসবো ক্রম বোঝাতে। ক্রম যেমন বলা হয়েছে যে অঙ্ক কোন পৃষ্ঠা থেকে শুরু করব, তখন বললাম যে 5 পৃষ্ঠা থেকে, অর্থাৎ 10 পৃষ্ঠা থেকে এভাবে বলতে পারি। 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা নামটা পড়া হয়। যেটা বলা হয়েছে, যদি বলা হয় 7 ঘর, 7 ঘর, 7 গুণন 1, এরকম 7 গুণন 1, 7, 7 গুণন 2, 14। এই যে 7 ঘর। আর 5 পৃষ্ঠা, পৃষ্ঠা থাকলো বইতে, তখন এই পাশে 1, এখানে 2, এভাবে 5 পৃষ্ঠা গেলাম। অর্থাৎ এখানে ক্রম বোঝানো হবে, 1, 2, 3, 4, 5, এভাবে ক্রম বোঝাবে। অর্থাৎ পৃষ্ঠাটাকে ক্রম দ্বারা অর্থাৎ সংখ্যা দ্বারা এখানে নির্দিষ্ট করে দেওয়া হলো। আর ঘর, এখানে হচ্ছে নামতার ঘর, যেটা বলা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যত আছে সংখ্যা গণনা করা যায় সেই ক্ষেত্রে, অর্থাৎ 7 ঘর নির্দিষ্ট করে। এই ঘরটা কিন্তু এই নামতা পড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ঘর আছে বসত করা ঘর নয়। এবার আসছি অংশ সম্বন্ধ। যেমন হাতির দাঁত, যদি আসে পরীক্ষায় হাতির দাঁত, হাতির দাঁত। তারপর আছে মাথার চুল, মাথার চুল। আচ্ছা, হাতির একটি অংশ হচ্ছে কি তার দাঁত, তাই না? এবং এই দাঁতটা কার সেটাও নির্দিষ্ট করে দেওয়া হলো। যদি বলে মানুষের দাঁত, এই শব্দটা বারবার বলছে যে এই শব্দটা সম্বন্ধ পদটা তার ডান পাশে যে শব্দটাকে সাথে সম্পর্ক স্থাপন করে এই শব্দটাকে নির্দিষ্ট করবে। আমরা বললাম দাঁত, এখন কার দাঁত জানি না, কিন্তু বললাম যে হাতির দাঁত। যদি বলে হাতির দাঁত দিয়ে চিরুনি বানানো হয়, তখন তুমি যদি বলো যে ঘোড়ার দাঁত দিয়া চিরুনি বানানো, তো হবে হবে না। হাতির দাঁত দিয়ে চিরুনি বানানো হয় বা বিভিন্ন যে অলংকার বানানো যেতে পারে। সেই ক্ষেত্রে এখানে হাতির এইটা শব্দটা দ্বারা এই দাঁত শব্দটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো। এবং চুলটা কোথাকার, মাথার চুল, এটা দ্বারা মাথা শব্দটা দিয়ে এই চুলটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো। এবার আসি এটা হচ্ছে অংশ সম্বন্ধ, অর্থাৎ একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবার আসি ব্যবসায় সম্বন্ধ। যেমন পাটের গুদাম, পাটের গুদাম, পাটের গুদাম যখন আমি লিখবো, কিংবা আদার ব্যাপারী, আদার ব্যাপারী, আদার ব্যাপারী, তখন এই যে আদা হচ্ছে মূল শব্দ, পাট হচ্ছে মূল শব্দ, এখানে আছে এর, এখানে আছে র, এবং গুদামটা কিসের, পাটের, নির্দিষ্ট করে দেওয়া হলো। আর ব্যাপারী কিসের, আদার ব্যাপারী। এখানে ব্যবসা সম্বন্ধ, এই গুদামের সাথে পাট গুদামজাত করা, এটা ব্যবসার সাথে অবশ্যই সম্পর্কিত। আর ব্যাপারী আমরা তো জানি বিজনেসম্যান, তো সেক্ষেত্রে এখানে আদার ব্যাপারী। যদি এটা বলা হয় যে আদার ব্যাপারী হয়ে লঞ্চের খবর রাখায় অনেকটা বলে, কিন্তু এখানে বিষয়টা আমাদের মনে রাখতে হবে এটা ব্যবসা সংক্রান্ত শব্দ। এবং এই যে র কিংবা এর সাথে এর আছে, এই শব্দ দ্বারা এই গুদাম কিংবা ব্যাপারী শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এই জন্য বলা হচ্ছে পার্টের, এই পদটিকে বলা হচ্ছে সম্বন্ধ পদ, অথবা আদার এটাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। এবার আসি ভগ্নাংশের ক্ষেত্রে। যেমন 1/3, 1/3, 1/3, অথবা 7/5, 1/3 কিংবা 7/5।
এটা যখন বলা হবে, আচ্ছা এটা কি ভগ্নাংশ কিনা, 1/3, 1/3 আছে অথবা 7/5, 7/5 অংশ, তাই না? 7/5 এমনটাই তো হবে। 7/5 1/3 ভাগ, 1কে আমি কি করতে পারি, 3টা ভাগ করব, এমনটাই হবে। 1/3 এভাবে হবে, আর 7/5টা কি হবে, এইভাবে যাবে। যদি ভাবতেছি এখানে বলছি 1/3 বা 3/1, যেটা বলা হয় 3/1, 3/1 ভাগ, যখন এটা বলবো তখন হচ্ছে 1/3, তাই না? আর 1কে যখন আমি 3 ভাগ করব তখন কি দাঁড়ায়, অবশ্যই 1/3 যখন বলবো, দেখা যাক এই যে 1কে আমি 3টে ভাগ করছি, আবার এটাকে 3/1 বলা যায়। 3/1 অংশ, 3/1, কারণ হচ্ছে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা যদি হয় তাকে তার 1 ভাগ, আর 1/3 যদি বলা হয় সেক্ষেত্রে একটু বিভ্রান্তি ছড়ায়, এইভাবে লিখলে সুন্দর হয়। 3/1, অর্থাৎ 3 হচ্ছে মূল, তার একটা অংশ। আবার 7/5, 7টা যদি এখান দিই নিচে দিই, তার 5 অংশ। এটা ভালো বোঝায়। আর 1/3 বুঝলে যে একটাকে 3 অংশে ভাগ করা হবে। এবার আসি কৃতি সম্বন্ধ, যে নজরুলের অগ্নিবীণা, নজরুলের অগ্নিবীণা, আচ্ছা নজরুলের অগ্নিবীণা, অগ্নিবীণা লিখলাম। এটা হচ্ছে কি, নজরুলের সৃষ্টি কি, কি তার একটা কাব্যগ্রন্থের নাম আছে অগ্নিবীণা। এখন এই অগ্নিবীণা অনেক কিছু থাকতে পারে, অগ্নিবীণা নামে একটা সংগঠন থাকতে পারে, বা যা কিছুই থাকুক, বা কিন্তু এই নজরুল, তিনি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি লিখেছেন অগ্নিবীণা নামে একটি কাব্য। এখন এই কাব্যের নামটা যেহেতু অগ্নিবীণা, আর এটা তার সৃজনশীল সত্তা, অর্থাৎ তার সৃষ্টিকর্ম, এই জন্য তার এটা একটা কি, তার অবশ্যই কৃতি, অর্থাৎ তার অর্জন বা তার সৃষ্টি, এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে কৃতি সম্বন্ধ, কৃতি সম্বন্ধ। এবার আসছে মাইকেলের, এভাবে আসছে যদি মাইকেলের মেঘনাদ বধ, মেঘনাদ বধ কাব্য, এই যে এটা একই অবস্থা। এই যে মাইকেল শব্দটা মূল ছিল, তার সাথে এর বিভক্তি যুক্ত হয়ে তার সৃজনশীলতাকে, তার সৃষ্টিকর্মকে সম্বন্ধ করা হয়েছে। অর্থাৎ এই মেঘনাদবধ কাব্যটা কার, এটা এই শব্দ মাইকেল শব্দটা বা মাইকেলের দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এই জন্য এই যে নজরুলের কিংবা মাইকেলের এই দুটো পদ হবে অবশ্যই সম্বন্ধ পদ। এবার আসছি আধার আধেয়, আধার আধেয় সম্বন্ধ, আধার আধেয় সম্বন্ধ, এটা আমরা কি বুঝতে হবে, আধার হচ্ছে পাত্রটা, আর আধা হচ্ছে যা রাখা হয়, যা রাখা হয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম আধার অধিকরণ কারক, আধার অধিকরণ পড়েছিলাম, সেটাকে বলছিলাম আধার অধিকরণকে বলছে স্থানবাচক, আর এখানে বলছে আধার আধেয়। আধার হচ্ছে পাত্র, আধা হচ্ছে যা কিছু রাখা হয়। এখন এখানে যেমন লিখতে পারি যে বাটির দুধ, বাটির দুধ, অথবা শিশির ওষুধ, শিশির ওষুধ, শিশির ওষুধ। এইখানে একটু লক্ষণীয়, তাহলে বাটি হচ্ছে কি আধার, আর আধাটা হচ্ছে কি বাটিতে যা কিছু আছে এটা হচ্ছে আধেয়, আর শিশি হচ্ছে শিশি, এটা হচ্ছে আধার, আর ওষুধটা হচ্ছে আধেয় যা কিছু আছে। এখন এই দুধটাকে নির্দিষ্ট করে দেওয়া আছে, বাটিতে যে দুধটুকু আছে বা ওষুধটুকু, ওষুধকে নির্দিষ্ট করে দেওয়া আছে, শিশিতে যে ওষুধটা আছে। এই শব্দের কাজ হচ্ছে, সম্বন্ধ পদের কাজ হচ্ছে তা যার সাথে সম্বন্ধ স্থাপন করবে তাকে নির্দিষ্ট করে দেওয়া। আধার আধারটা বুঝে নিলাম, পরীক্ষার সাথে আসতে পারে যে কোনটি আধার কোনটি আধেয়। আবার বলছি কোনটি আধার কোনটি আধেয়, যদি পাত্রকে নির্দেশ করে তাহলে হচ্ছে কি আধার, আর পাত্রে যা কিছু রাখা হয় সেটা হচ্ছে আধেয়। এবার আসি অভেদ সম্বন্ধ। আমরা জানি রূপক কর্মধারার সময় সে কি বলা হয়, যেমন আহ ওখানে ছিল জীবন প্রদীপ, মন মাঝি, এই কথাগুলো জাস্ট যদি এখানে বলা হয়
যে জ্ঞানের আলোক, জ্ঞানের আলোক, আলোটা আর হচ্ছে জ্ঞানটাকে সমপর্যায়ে কল্পনা করা হয়, অর্থাৎ অভেদ, এটাকে ভেদ করা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে। দুঃখের দহন, দুঃখে দুঃখে যখন আমরা নিমজ্জিত হয় তখন যে কষ্ট, যে পোড়া লাগে, সেটা হচ্ছে দহন। মনে হচ্ছে যে ধুকে ধুকে পড়তেছি এমনটাই। আর দহন মানে কোনো কিছু পোড়ালে যে আহ তাপ সৃষ্টি হয়, তেমনি দুঃখে পড়লে মানুষের যে কষ্টটা সৃষ্টি হয়, এই দুটোকে একই সাথে কল্পনা করা হচ্ছে, অর্থাৎ অভেদ কল্পনা। এই ক্ষেত্রে এই দহন শব্দটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো কিসে? দুঃখ শব্দের সাথে এর বিভক্তি যুক্ত করে। আলোক শব্দটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো কিসে? জ্ঞানের সাথে এর, জ্ঞান শব্দের সাথে এর যুক্ত করে, অর্থাৎ এখানে জ্ঞানের এবং দুঃখের দুটোই সম্বন্ধ পদ। এবার আসি উপমান উপমেয়। উপমান উপমেয়, উপমান উপমেয় সম্বন্ধ, সম্বন্ধ, সম্বন্ধ। এই যে উপমান, উপমান আর উপমেয় একটু জানতে হবে। যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। যদি বলে যে সূর্যের সাথে তুলনা করা হলো কোনো কিছু, তাহলে সূর্যটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয়, তাই না? চন্দ্রমুখ বলা হয় না, যেমন চন্দ্র আর মুখ, এটা একটু খেয়াল করি। তাহলে চন্দ্রকে অবশ্যই তুলনা করা হচ্ছে না, অবশ্যই তুলনা করা কাকে? মুখ। কারো মুখ দেখে বললাম যে চাঁদের মতো, বা চাঁদের মতো, চাঁদ মুখ বা চন্দ্রমুখ যেটা বলছি। তাহলে যাকে তুলনা করা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে উপমেয়, আর যাকে তুলনা, যার সাথে তুলনা করছে সেই বিষয়টি হচ্ছে উপমান। এমনিতে মনে রাখতে হবে প্রকৃতি হচ্ছে অধিকাংশ উপমানে কাজ করে, এবং বাকি যাকে নিয়ে কবিতা লেখা হয় বা যা কিছু তুলনা দেওয়া হয় সেই ব্যক্তিটা উপমেয় হয়ে যায় সেই জিনিসটি। এখানে যেমন ননির পুতুল, ননির পুতুল একদম কাজটা জানে না এমন একটা কাউকে তুলনা করা হলো ননির পুতুল। এইটা যার কোনো কাজ নাই, তাই না? একেবারে তুলতুলে যেটা বলা হচ্ছে, অর্থাৎ মানে কাজে মানে কষ্ট করতে পারে না এমন ব্যক্তিকে তো বোঝাবে। এখন এইটা, এটা তুলনা করা হয়েছে কার সাথে? এই পুতুলটাকে তুলনা করা হয়েছে, বা এই শব্দটাকে এই ননির সাথে। হ্যাঁ, এটা হচ্ছে উপমান। এটা হচ্ছে একটা লোহাকে বা একটা রডকে দেখে বলতে পারি না এইটা ওর শরীর, এটা বলা যায় না। তাহলে কোন শ্রমজীবী মানুষকে দেখে বলা হলো তার শরীরটা হচ্ছে, তার শরীরটা হচ্ছে অবশ্যই লোহার মতো শক্ত, এমনটাই। অর্থাৎ উপমান হচ্ছে লোহা, আর শরীরটা হচ্ছে কি? উপমেয়। এই যে সম্পর্কটা বা তাদের মধ্যে যে সম্বন্ধ, এইটাকে বলা হয়েছে যে বিশেষণ সম্বন্ধ। যেমন সুখের দিন, সুখের দিন এভাবে আসতে পারে, কিংবা যৌবনের চাঞ্চল্য, যৌবনের চাঞ্চল্য, এই শব্দটা দ্বারা বিশেষণের সাথে বিশেষের যে সম্পর্কটা দেখানো হয়েছে, এটা এটা মাথায় রাখবো। যদি আসে এইভাবে, অবশ্যই সুখের কিংবা যৌবনের এই শব্দটিতে সম্বন্ধ পদ। এবার আসি যেমন নির্ধারণ সম্বন্ধ। আমি নির্ধারণ বা নির্দিষ্ট করে দিলাম যে এই ঠিক, যেমন সবার যে সম্বন্ধ পদ। এখন একটু দেখি কারকের সাথে কোন জায়গায় সম্বন্ধ রয়েছে, এভাবে লেখা যায়। আমি যদি কর্তৃকারক দেখা যায়, রাজার হুকুম, রাজার হুকুম, হুকুমটা কার? রাজার। রাজা কি? হুকুমটা কে দিচ্ছে? রাজা, ব্যক্তি, কর্তা। অর্থাৎ এই ক্ষেত্রে এটা হচ্ছে কর্তৃকারকের, কর্তৃকারকের যে সম্বন্ধ পদ, এটাকে বোঝাচ্ছে। যদি থাকে আমি এবার লিখছি কর্ম সম্বন্ধ, যেটা কর্ম কারকের কর্ম সম্বন্ধ, এটা ছিল কর্তৃ। আচ্ছা, কর্মটা যদি এভাবে লিখি যে প্রভুর সেবা, প্রভুর সেবা। আচ্ছা, সেবাটা কাকে হয়? প্রভুকে। যদি কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে কি? কর্ম। এখন এইখানে টান আছে প্রভু। তাহলে
এখানে কি দাঁড়াতো, আহ আমি হচ্ছে কর্তা, প্রভু হচ্ছে কাকে সেবা করি, প্রভুকে, অর্থাৎ এটা হচ্ছে কর্ম, অর্থাৎ এই কর্মপদের সাথে র বিভক্তি যুক্ত হয়ে সেবা শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে সম্বন্ধ পদ তৈরি করেছে কোনটা, প্রভুকে, অর্থাৎ প্রভুর সাথে র বিভক্তি রয়েছে। এটা হচ্ছে কর্ম কারকের যে সম্বন্ধ পদ। এবার আসি করণ কারকের যদি দিই, করণ কারক, করণের যে সম্বন্ধ, যেমন এখানে বলা হচ্ছে হাতের লাঠি, হাতের লাঠি বা চোখের দেখা, চোখের দেখা, আমি যে দ্বারা দিয়ে করতে কি দিয়ে দেখি, সে চোখ দেয়া, অর্থাৎ এই ক্ষেত্রে করণের সম্বন্ধ বোঝাচ্ছে। এবং লাঠিটা কোথায়, এটা হচ্ছে হাতের, এই যে সম্পর্কটা বোঝাচ্ছে যে হাতের লাঠি কিংবা চোখের দেখা, এটা করণকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ এটা করণের সম্বন্ধ, অর্থাৎ সম্বন্ধ পদ। এবার আসি অপাদান, কারণ আমরা জানি যা হতে কোনো কিছু কোন উৎস হতে রক্ষিত ভীত, হ্যাঁ, জাত উৎপন্ন যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে, অবশ্যই অপাদান। যেমন বাঘের ভয়, যেখানে সন্দেহ হয় সেখানে বাঘের ভয়, এই ভয় শব্দটাকে আহ তার সাথে লেখা আছে বাঘের, বাঘ হচ্ছে মূল শব্দ, তার সাথে এর বিভক্তি আছে, অর্থাৎ বাঘ হচ্ছে মূল শব্দ, এর সাথে এর বিভক্তি যুক্ত হয়ে এই ভয় শব্দটাকে আরো নির্দিষ্ট করে বোঝানো আছে যে কিসের ভয়, আসলে ভূতের ভয় নাকি বাঘের ভয়, এই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর এই যা হতে, এই যে বললাম যে যা হতে আহ ভীত রক্ষিত চরিত যেটা বোঝায়, অর্থাৎ এখানে তো ভয় নির্দেশ করছে, যেটা হচ্ছে অপাদান কারকের একটা উদাহরণ। আর এই যে অপাদানের যে সম্বন্ধ, এটাকে বলা হচ্ছে অপাদানের সম্বন্ধ পদ বাঘের। বেরসি যে অধিকরণ কারক, অধিকরণের যে সম্বন্ধ আছে অধিকরণে, এখানে স্থান বোঝাবে, সময় বোঝাবে, অধিকরণ সম্বন্ধ। এখানে একটু দেখি, এখানে আছে যেমন ক্ষেতের ধান, আমি যদি বলি ধান নষ্ট হয়ে গিয়েছে, ধান নষ্ট হয়ে গেছে, আবার বললাম যে ক্ষেতের ধান, তাহলে বুঝতে হবে এই ক্ষেতে যে ধানগুলো রয়েছে এখনো ঘরে তোলা হয়নি, সেই ধানগুলো নষ্ট হয়ে গেছে। আবার যে অনেক সময় বলেছে ক্ষেতের সবজি রান্না করেছে খাও, এখন এই সবজিটা তুলে এনে খাওয়া হচ্ছে। আবার ক্ষেতের ধান যে যেভাবে বোঝায়, আমি যেটা বুঝি ক্ষেতের ধান নষ্ট হয়ে গেছে বা এখনো ঘরে তোলা হয়নি, এইভাবে যদি বাক্যটা থাকে অবশ্যই এখনো ফসলি মাঠে ধানটা রয়েছে, এমনটাকে বোঝাচ্ছে। আর যদি বলতাম ধান এখনো কাটা হয়নি, ধান এখনো, আমি যদি এই বাক্যটা এইভাবে লিখি এখনো কাটা হয়নি, কাটা হয়নি, তাহলে আমার যে এখানে একটা কথা ছিল সম্বন্ধ পদটি, পদটি যদি বাদ দিই, ধান এখনো কাটা হয়নি বা এটা লিখলাম হয়নি, তা বাক্যের অর্থের তেমন পরিবর্তন হয়নি। আর যদি নির্দিষ্ট করে ধানটা কোন জায়গায় আছে, তবে এখানে বলছে তবে নির্দিষ্ট করে বোঝাতে সম্বন্ধ পদটি ব্যবহৃত হয়। অর্থাৎ খেতে রয়েছে, খেতে অর্থাৎ মাঠে বা জমিতে এখন রয়েছে, সেই ধান এখনো কাটা হয়নি, এটাই তো কথা। জাস্ট একটু নির্দিষ্ট করে বোঝানোর জন্য এই অধিকরণ মানে সম্বন্ধ পদটি ব্যবহার করা হয়। আজ যে অনেকগুলো উদাহরণের মাধ্যমে যে সম্বন্ধ পদটা বিভিন্নভাবে সাধিত হতে পারে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করছি। আশা করি যদি এইভাবে আহ আস্তে আস্তে ক্রম অনুযায়ী শেখার চেষ্টা করি, তাহলে সম্বন্ধ পদ সম্পর্কে যে আহ আরো ধারণা আমাদের বিস্তারিত হবে এবং পরীক্ষা আশা করি ভালো হবে এবং আমাদের জানার পরিধি বাড়বে। তো সবাইকে শুভেচ্ছা এবং আরেকবার অভিনন্দন জানিয়ে আহ বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। শুভরাত্রি।